আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এখন বাজে কিন্তু রাত 11টা, আর এই রাত 11টার সময় এই অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখার জন্য কিন্তু আমরা সবাই ছাদে চলে আসছি। আর এই সুন্দর দৃশ্যটা হলো ড্রাগন গাছের এই ফুলটা। বিশ্বাস করবেন না আপু এবং ভাইয়ারা, এত পরিমাণে মারাত্মক লেভেলের সুন্দর হয় দেখতে এই ফুলগুলো। যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, তারা তো জানেনই, আর অনেকেই আছেন এখনও দেখেননি, কারণ আমি অনেকের কাছেই শুনি যে তারা ড্রাগন ফুল দেখে নাই, কারণ এটা তো আসলে রাতে ফোটে, যার কারণে অনেকে দেখতে পারে না। তো আমার বাগানে যখন ছাদ বাগানে যখন এই ড্রাগন ফুলটা ফোটে, তখন কিন্তু আমি সবসময় খুব খেয়াল করে রাখি যে কবে ফুল ফুটবে, আর তখনই আমি দেখে নেই। তো মাশাল্লাহ আমার বাগানে এত সুন্দর ড্রাগনের ফুল ফুটেছে। গত রাতে একটা ফুটেছিল, বাট সেটা আমি দেখতে পারি নাই, আজকেরটা দেখে নিয়েছি। আচ্ছা, এখন চলে এসেছি এই যে দুপুরে রান্নায়। আর আজ কয়দিন যাব আমি কিন্তু গ্যারেজে রান্না করতেছি কাঠের চুলায়, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে যশোরে গরম পড়েছে, আর এত গরমে ভেতরে রান্নাঘরে রান্না করাটা খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে। ভাবি যে বাইরে যে গ্যারেজে রান্না করি, তাহলে গ্যারেজে কিছুটা বাতাস তো গায়ে লাগবে, এই জন্য এখানে এসে রান্না করতেছি। আর সত্যি কথা বলতে, আমি অনেক বছর আগের কথা, আমার বিয়ের প্রথম জীবন, তখন কিন্তু আমি কাঠের চুলায় রান্না করতাম। আমার কিন্তু বিয়ে হয়েছে গ্রামে, তো আমি কিন্তু গ্রামের বউ। আর গ্রামের বাড়িতে শ্বশুরবাড়ি যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ি কাঠের চুলায় রান্না করতো। তো শাশুড়ি মা তিনি মারা গেছেন, তিনি বেঁচে নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো তার হচ্ছে হাতে করে শেখানো আমার এই রান্না। আর আমি বিয়ের আগে কিছুই রান্না করতে পারতাম না, সব কিছুই আমার শাশুড়ির হাত থেকে শিখেছি। আর বিয়ের পরে অনেক বছর পর্যন্ত আমার শাশুড়ির কাছে ফোন করে করে জিজ্ঞাসা করে নিতাম যে আম্মু কীভাবে কী রান্না করতে হয়, কি করতে হয় না করতে হয়, এগুলো সব কিছু আমি তার কাছ থেকে শুনে শুনেই রান্না করতাম। সে আমাকে এক কথায় হাতে খড়ি দিয়ে শিখিয়ে পড়িয়ে নিয়েছিলেন। এখনও পর্যন্ত আমার বাসায় আমার ননদ দেবর তারা বেড়াইতে আসলে, আর আপনাদের ভাইয়া যখন বাড়িতে আসে, তো সবারই একই কথা যে আমার হাতের রান্না নাকি আমার শাশুড়ির মতো। তো অনেকটা হয়, আবার অনেকটা দেখা যাচ্ছে একটু এলোমেলো হয়ে যায়, কারণ সব কিছুই যে তার মতোই রান্না করি তা না। তবে শেখাটা যেহেতু তার কাছ থেকে, এই কারণে রান্নার ধরনটা তার মতোই হয় আর কি। আর আপনাদের ভাইয়া তো সবসময় সব কিছুতে তার মাকে খুঁজে বেড়ায়, রান্নায় বলেন কাজে বলেন সব কিছুতেই তার মাকে খুঁজে বেড়ায়। তো কিছুদিন আগে একটা ভিডিওতে ডেলি লাইফ অ্যান্ড কিচেন আইডি থেকে শিশির আপু, তো শিশির আপু এই কথাটা বলেছিলেন, প্রত্যেকটা ছেলে তার স্ত্রীর মধ্যে তার মাকে খুঁজে বেড়ায়, আর প্রত্যেকটা মেয়েই তার হাজব্যান্ডের মধ্যে তার বাবাকে খুঁজে বেড়ায়। তো শিশির আপু, তুমি নিজেও জানো না যে তুমি কত বড় মূল্যবান একটা কথা বলেছো। আসলে অনেক অনেক মূল্যবান এই কথাটার। আর আমি তো আমার লাইফে সবসময় এই জিনিসটাই উপলব্ধি করি, কারণ আমি আপনাদের ভাইয়া মাঝে সবসময় আমার আব্বুকেই খুঁজে বেড়াই, কারণ আমার আব্বু আমাকে কতটা কেয়ার করতো, আমি সেই কেয়ারটুকু সবসময় তার কাছেই খুঁজি যে সে আমাকে কতটুকু কেয়ার করতেছে। আসলে কি আমার আব্বু আমাকে যতটা আদরে রাখতো, যতটা ভালোবাসতো, ততটা ভালোবাসা কি তার কাছ থেকে আমি পাচ্ছি? সে কি আমাকে ততটা গভীরভাবে ভালোবাসে, এতটা কেয়ার কি আমাকে করে? আর আপনাদের ভাইয়াও ঠিক তেমনটাই আমার মাঝে, সে তার মায়ের কেয়ার, বা তার মা তাকে কিভাবে রান্না করে খাওয়াতো, তার মা তাকে কিভাবে ডাকতো, খুঁজতো, কেমন করে কথা বলতো তার সাথে, এই সব কিছুই সে আমার মধ্যে খুঁজে বেড়ায়। আমি অনেক সময় খেয়াল করে দেখেছি যে আমার রান্না করা খাবার খেতে গেলে সে সবসময় বলে যে এই রান্নাটা মা এইভাবে করতো, বা আজকের এই রান্নাটা আমার মায়ের মতো হয়েছে। আমিও সব সময় চেষ্টা করতাম যে কিভাবে তাকে খুশি রাখবো, তার পছন্দের খাবারটা তাকে রান্না করে খাওয়াবো। সব সময় আমাদের বাঙালি মেয়েরা আমরা হাজব্যান্ডের সুখটাকে, হাজব্যান্ডের আনন্দটাকে নিজের আনন্দ বলে মনে করি। আর সবথেকে বড় সত্যি কথা এটাই যে আমরা এক প্রিয়জনের মধ্যে অন্য আর এক প্রিয়জনকে খুঁজে বেড়াই। কিছু কিছু কথা এবং কাজ আছে যে কাজগুলো আমরা রিয়েলাইজ করতে পারি, বাট গুছিয়ে কারোর সামনে উপস্থাপন করতে পারি না। তো সেই কাজটাই কিন্তু শিশির আপু করে দেখিয়েছেন। তো শিশির আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর একটা কথা এত সুন্দরভাবে উপস্থাপন করেছো আমাদের সকলের মাঝে। আর তোমার কথাটা শুনে আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে খুঁজে পেয়েছি, তার মধ্যে কথার মধ্যেই নিজেদেরকে খুঁজে পেয়েছি।
তো আজকে গল্প করতে করতে কিন্তু আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমি কি রান্না করলাম বা কি করতেছি না করতেছি ভিডিও রিলেটেড কোনো কিছুই আজকে বললাম না। আজকে গ্যারেজে রান্না করতে আসছি, রান্না করতেছি। আর এই যে আমার ইনকমপ্লিট গ্যারেজটা এক নজর একটু দেখিয়ে দিলাম আপনাদের সামনে। তো ফ্ল্যাটের ভেতরটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে বাইরের অংশটা এটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। এখানে কিন্তু শুধু ঢালাইয়ের কাজগুলোই হয়ে আছে, টাইলসের বা প্লাস্টারের কোনো কাজই এখানে এখনও পর্যন্ত করতে পারিনি। ইনশাল্লাহ আস্তে আস্তে করে নিব। তো আজকে রান্না কিন্তু করেছি চুলায়, মাটির চুলাতেই ভাত রান্না করে নিয়েছি পাতিলে। আর করেছি ঢেঁড়স ভাজি, আর করেছি এদিকে মুরগির মাংসটা রান্না করেছি আস্ত আস্ত রসুন দিয়ে। তো রসুন দিয়ে মাংস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, মানে মাংসের মধ্যে রসুন দিলে ওই রসুনটার সাথে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। আর আমার বড় ছেলেটাও মাশাআল্লাহ মায়ের মতো হয়েছে, মানে আমার মতোই হয়েছে। আমার খাবারের যে মেনুগুলো আমার পছন্দের সেইগুলো দেখি আমার বড় ছেলেরও খুব পছন্দের। তো মাশাআল্লাহ মায়ের গুণে ছেলে হলে কিন্তু ভালোই লাগে। ছেলে মেয়ে যেটাই বলেন না কেন, মায়ের মতো হলে মায়ের ভালো লাগবে, বাবার মতো হলে বাবার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তবে আমি সবসময় চাই মন থেকে যে আমার ছেলে মেয়ে তারা যেন ওর বাবার মতো হয়, কারণ আমি মন থেকে বিশ্বাস করি যে তার বাবা অনেক অনেক ভালো একজন মানুষ। তো রান্না শেষ করে আমি একটু আম কেটে খেয়ে নিচ্ছিলাম, আর আম খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। জানি না আমার এই আজকের বকবগানি কার কার ভালো লেগেছে। তো এখনও যদি আমার ভিডিওর সাথে কেউ থেকে থাকেন তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার এরকম ভিডিও যদি নেক্সটে আবারও আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো আমটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। এইগুলা কিন্তু সেই আম, এখনও খাচ্ছি আলহামদুলিল্লাহ।